বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের চতুর্থ ক্লাস গণসংখ্যা নিবেশনের। আজকে চতুর্থ ক্লাসে আমরা শিখব গণসংখ্যা নিবেশনের লৌকিক উপস্থাপন। ওকে, লৌকিক উপস্থাপন বলতে কি বোঝায়? লৌকিক বলতে রেখা দ্বারা উপস্থাপন করাকে বোঝানো হয়েছে এখানে। গণসংখ্যা নিবেশনের উপস্থাপনটা করি, লৌকিক উপস্থাপন, সেটা এখানে আমি উল্লেখ করেছি। প্রথম, আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র থাকতে পারে, অথবা আয়তলেখ উল্লেখ করা থাকতে পারে, অথবা যদি আমরা দিই এখানে, অথবা আয়তলেখ বসে থাকতে পারে। আয়তক্ষেত্র অঙ্কন করো অথবা আয়তলেখ অঙ্কন করো। তারপর আছে গণসংখ্যা বহুভুজ। ওকে, গণসংখ্যা বহুভুজ। তারপরে ক্রমযোজিত বা ক্রমযৌগিক গণসংখ্যা রেখা বা অজীব রেখা। প্রশ্নে ক্রমযোজিত গণসংখ্যা রেখা থাকতে পারে, ক্রমযৌগিক গণসংখ্যা রেখা থাকতে পারে, বা অজীব রেখা উল্লেখ করা থাকতে পারে। দণ্ডচিত্র, গণসংখ্যা রেখা, বৃত্তচিত্র, এগুলো হচ্ছে আপনার লৌকিকভাবে উপস্থাপন, রেখার মাধ্যমে উপস্থাপন। এটা আমরা যখন করব সেটা হচ্ছে আমরা গ্রাফ চার্টে করব, গ্রাফ পেপারে করব। সো এখানে যেটা বলতেছিলাম যে গণসংখ্যা নিবেশনে যে আমরা যে উপস্থাপনগুলো উল্লেখ করি, সেখানে আমাদের যে লৌকিক চিত্রগুলো আছে সেগুলো কী কী আছে? আয়তক্ষেত্র বা আয়তলেখ, গণসংখ্যা বহুভুজ আছে, ক্রমযোজিত গণসংখ্যা বা অজীব রেখা আছে, দণ্ডচিত্র, গণসংখ্যা রেখা, বৃত্তচিত্র। এখানে আমরা যারা প্রিলিমিনারি টু মাস্টার্সের অধিভূত আছি, আমাদের জন্য আয়তক্ষেত্র, গণসংখ্যা বহুভুজ, ক্রমযোজিত গণসংখ্যা, এগুলো হচ্ছে ইম্পর্ট্যান্ট। বাকি তিনটের কাজ আমাদের খুব একটা নেই, বাট আমরা দুই একটা কাজ দেখে রাখবো। একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে গণসংখ্যা বহুভুজ এবং গণসংখ্যা রেখা দুইটা প্রায় কাছাকাছি, শুধু অঙ্কনের ক্ষেত্রে একটু ভিন্নতা আছে, এমনিতে সব ঠিক। ওকে, তো অঙ্কন করার পূর্বে আমরা এই রেখা যে আঁকতে যাব যে গ্রাফ পেপারে, সেটা সম্পর্কে একটু ধারণা নিই আমরা আগে। এই হচ্ছে গ্রাফ পেপার আপনার সামনে উপস্থাপন করা হয়েছে। এখানে দেখেন, এই কর্নারটা দেখি আমি। এইখানে এই যে ছোট, এখানে একটা কর্নারে একটা আছে স্কোয়ার, যেটা বাংলা বলে বর্গ। একটা বর্গ ঘর আছে এখানে একটা ছোট। ওকে, আগে ঘরগুলো দেখি। এখানে একটা বড় ঘর আছে ছোট। দেন এই যে ব্ল্যাক কালার দাগ দেয়া আছে, এইখানে একটা বর্গ ঘর আছে। এই যে, ওকে, এখানে একটা ছোটো বড় ঘর, এটা বড় ঘর। এই যে বড় একটা বর্গ ঘর, এর ভিতরে কয়টা ছোট বর্গ ঘর আছে? যদি আমি এখানে ভূমি সমান সমান দেখি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। আমার যে ছোট যে এখানে যে বড় ঘরটা আছে, তার ভিতরে কয়টা লম্বা হবে? ভূমি সমান্তরালে পাঁচটা বড় ঘর। লম্ব সমান্তরাল কয়টা? এই একটা কোণায় আছে দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। ওকে, আমরা কি পাইলাম? যে এই যে একটা বর্গ ঘর এখানে আমি ধরলাম বড়টা, এর ভিতরে ছোট আছে কয়টা? ভূমি সমান্তরালে আছে পাঁচটা, লম্বভাবে আছে পাঁচটা। ওকে, এইটুকু আমার প্রথম বুঝতে হবে যে আমার এইখান থেকে এইটুকু এর মাঝখানে কয়টা ঘর আছে, এইটাকে বুঝতে হবে। এখানে মাঝখানে ঘর আছে পাঁচটা, 1 2 3 4 5, সমান্তরালে পাঁচটা। আর এখান থেকে এইটুকু একটা বর্গ ঘর, বড় ঘর, এর মাঝখানে 1 2 3 4 5, পাঁচটা। এইটুকু তো আমরা ক্লিয়ার আগে বুঝতে হবে যেখানে। এখন ধরা যাক এখানে ভূমি বরাবর আমি যদি ধরি এক একটা ঘরের মান হচ্ছে 1, তাহলে এখান থেকে এই পর্যন্ত কত মান আছে? এক একটা ঘরের মান যদি আমি 1 ধরি, তাহলে এখানে 1, এখানে 1, এখানে 1, এখানে 1, এখানে। টোটাল কয়টা আছে এখানে? কয়টা ঘর আছে? 1 2 3 4 5। তার মানে ব্যবধান কত? 5। 5টা ঘর যোগ করলে কত আসে? 5। এখান থেকে এখানে 5টা ঘর আছে আমার। তার মান কত হলো? এখানে মান হলো 5। এখান থেকে এখানে ব্যবধান 5। আবার এখান থেকে এইটুকু, এটা যদি এক একটা ঘরকে আমি 2 করে ধরি, তাহলে কত আসে? এই ঘরের মান হচ্ছে 2, এটার মানও 2, এটার মানও 2, এটার মানও 2, এটার মানও 2। 2 4 6 8 10, মানে এই 5টা ঘরের মান কত আসে তখন? 10। তো আমি যখন
আমি একটা চার্ট অঙ্কন করবো, তখন সেক্ষেত্রে আমার এটা খেয়াল রাখতে হবে যে আমি একটা ঘর, বর্গঘর, যে ক্ষুদ্র বর্গঘর এর মান আমি কত ধরেছিলাম। ওকে, এটা আমরা উল্লেখ করে দেবো প্রশ্নেই, যে প্রশ্ন বলতে আমরা চার্ট অঙ্কন করার আগে উল্লেখ করে দেবো যে আমার ছোট ঘর 1 ঘর সমান কত ধরছি, অথবা 5 ঘর সমান কত ধরছি। এটা আমরা প্রশ্নে যখন আমরা সমাধান করব তখন সমাধানে উল্লেখ করে দেবো। এইটুকু তো বুঝছি। সেম এই ক্ষেত্রেও একটা ঘরের মান যা থাকবে ওই হিসাব করে আমরা ধরে নেব। এখন অলরেডি আমি কিছু সূত্র রেডি করে রেখেছি আপনাদের জন্য, তো যেগুলো হচ্ছে আমাদের সামনে কাজে লাগবে। তো আমাদের গ্রুপে দিয়ে দিয়েছি, ইভেন আমি যাতে ইউটিউব থেকেও মানুষ অনায়াসে পায় সেই ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। তো এইখানে আমি সুন্দরভাবে উপস্থাপন করে রেখেছি যে লেখচিত্র অঙ্কনের সময় কি কি প্রয়োজন। দেখেন, প্রথম লেখচিত্র বা আয়তলেখ বা আয়তক্ষেত্র শ্রেণীব্যাপ্তির নিম্ন সীমা থেকে শুরু হবে। ইভেন আয়তলেখ অঙ্কনের জন্য আমার প্রয়োজন শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা। ওকে, এখানে আমি একটা লাইন লিখে দিই, আয়তলেখ কী লাগবে, শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা। ওকে, আয়তলেখ প্রয়োজন কী কী থাকবে, শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা লাগবে। এটা আমরা আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে, এই যে আয়তলেখটা এমন দেখতে হবে, কেমন যেমন হয় সেটা পরে দেখব। বাট আয়তক্ষেত্র কী হবে, শ্রেণীব্যাপ্তির নিম্নসীমা দিয়ে আমার শুরু করতে হবে। ইভেন আয়তলেখ কী কী প্রয়োজন, শ্রেণীব্যাপ্তি লাগবে, গণসংখ্যা লাগবে আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে। ওকে, আরেকটা সূত্র দেওয়া আছে, আয়তলেখ গণসংখ্যা শ্রেণীব্যাপ্তি সমান না থাকে তাহলে ঘনত্ব নির্ণয় করতে হবে। সেটা কি বুঝাইছি আমি, সেটা যদি আমি দেখি, এমন হতে পারে যে 5 থেকে 10 শ্রেণী ছিল, আবার 10 থেকে 15। ওকে, ব্যবধান কত, 5, এখানেও 5, এখানেও 5। আবার এমন হয়েছে 15 থেকে 35, প্রথমটায় 5, এটাও 5, এখানে ব্যবধান কত, প্রায় 20। 15 থেকে 35 ব্যবধান 20। ওকে, এই যে প্যাটার্নটা যে এখন যখনই আপনার অসমান হবে, সমান না হবে, সবগুলো যদি পাস করে থাকে তাহলে সমান, সবগুলো যদি পাস করে না তাহলে এটা সমান নয়। এই ধরনের যদি কোনো সমস্যা আসে তখন আমরা যদি আয়তলেখ অঙ্কন করতে বলে তখন আমরা গণসংখ্যা দিয়ে অঙ্কন করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের এই যে কী দরকার, গণসংখ্যার ঘনত্ব নির্ণয় করা দরকার। সেখানে গিয়ে শ্রেণীব্যাপ্তির মান সমান না হলে গণসংখ্যার ঘনত্ব বের করার সূত্র কি, গণসংখ্যা ভাগ শ্রেণীব্যাপ্তি নিয়ে আয়তলেখ অঙ্কন করতে হবে। তখন আমরা গণসংখ্যার ঘনত্ব বের করব, একটা রো করব গণসংখ্যার ঘনত্ব, ওইটা দিয়ে আমরা আয়তলেখ আঁকবো। বহুভুজের ক্ষেত্রে কী বলা আছে, বহুভুজ শ্রেণীর মধ্যমান এবং গণসংখ্যা নিয়ে অঙ্কন করতে হবে। কী কী প্রয়োজন, শ্রেণীর মধ্যমানটা দরকার এবং গণসংখ্যা, এই দুইটা নিয়ে আমরা বহুভুজ অঙ্কন করব। ওকে, গণসংখ্যার রেখা এখানে একটা কল উল্লেখ করেছি, গণসংখ্যার রেখা শ্রেণীর মধ্যমান এবং গণসংখ্যা নিয়ে গণসংখ্যার রেখা অঙ্কন করতে হয়, যেটা এটাও আছে যে বহুভুজ এবং গণসংখ্যার রেখা সমান, মানে অঙ্কনের সিস্টেমটা সমান। এটাও শ্রেণী মধ্যমান এবং গণসংখ্যা, এটাও শ্রেণী মধ্যমান এবং গণসংখ্যা নিয়ে গণসংখ্যা রেখা অঙ্কন করতে হয়। কিন্তু ক্ষেত্রে গণসংখ্যা বহুভুজের ক্ষেত্রে এটা হবে কোণা কোণা, ঠিক আছে। আমরা কোণ জানি যে দুইটা রেখা যখন মিলিত হয় তখন একটা কোণ উৎপন্ন হয়, সেখানে একটা কোণ উৎপন্ন হয়েছে এখানে। যখন আমরা বহুভুজ অঙ্কন করবো সেখানে হবে কোণ, যে এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, তিনটা বিন্দু আমি মার্ক করার পরে একটা কোণ সৃষ্টি করবে এখানে, এই যে পরেরটা আবার এই যে, ঠিক আছে, এই যে এটা একটা কোণ সৃষ্টি করবে, এই একটা কোণ, এই একটা কোণ। আর এইটা হচ্ছে কি আমার বহুভুজের ক্ষেত্রে যখন আমি গণসংখ্যা রেখা অঙ্কন করব তখন হবে কার্ভ, যেমন এই একটা বিন্দু, এই একটা বিন্দু, একটা বিন্দু, ইভেন এই একটা বিন্দু, এই একটা বিন্দু। ওকে, আমি সেমটাই আবার একটু নিচে দেই, এই এই সেম বিন্দুগুলো আমি নিচে দিলাম। যখন গণসংখ্যা বহুভুজের ক্ষেত্রে কী হবে, এটা একটা, এই একটা, এই একটা, এই একটা, এটা হচ্ছে বহুভুজের ক্ষেত্রে। আর যখন গণসংখ্যা রেখার ক্ষেত্রে এখানে এসে কী হলো, এখানে কোণ উৎপন্ন হবে আর এখানে কার্ভ, ঢেউ। এটা হচ্ছে গণসংখ্যা রেখা, এটা উল্লেখ করছি যে গণসংখ্যা রেখা কার্ভ হবে। আরেকটা আছে ক্রমযোজিত গণসংখ্যা বা অজীব রেখা, এটা হলো শ্রেণীব্যাপ্তি কী প্রয়োজন, এখানে শ্রেণীব্যাপ্তি প্রয়োজন এবং ক্রমযোজিত গণসংখ্যা নিয়ে আঁকতে হবে। এটা শ্রেণীব্যাপ্তিও লাগবে, ক্রমযোজিত গণসংখ্যা লাগবে। এখানে অনুঅজীব ও অধিঅজীব দুইটা, ক্রমযোজিত গণসংখ্যা দুইটা, একটা হচ্ছে ঊর্ধ্বমুখী আর নিম্নমুখী, দুইটা নির্ণয় করেই আঁকতে হবে, দুইটাই আঁকতে হবে। ইভেন অনুঅজীব যেটা ঊর্ধ্বমুখী সেটা হচ্ছে প্রথম সারির শেষ সীমা দিয়ে শুরু হবে, প্রথম সারির শেষ সীমা দিয়ে শুরু হবে।
আর অধীয় জীব প্রথম সারির প্রথম সীমা দিয়ে শুরু হবে। এটা মুখস্থ করতে হবে এগুলো। আচ্ছা, এটা আমি লেখার কারণটা কি, আমি যখন এখন অঙ্কটা করব বা আমি যখন গ্রাফটা অঙ্কন করব তখন এটা আমরা অনায়াসে বুঝতে পারবো। ওকে, গ্রাফটা দেখি তাহলে। গ্রাফ অঙ্কনের জন্য যেটা প্রয়োজন, গত ক্লাসে আমরা করেছিলাম যে কীভাবে আমরা চার্ট অঙ্কন করি। এটা প্রশ্ন এখানে দেখি, এখানে প্রশ্নে উল্লেখ করা আছে যে নিম্নের উপাত্তসমূহের গণসংখ্যা বিন্যাস সারণী তৈরি করো এবং তা একটি আয়তক্ষেত্র এর মাধ্যমে দেখাও। ওকে, প্রশ্ন দেখে সেটা কি আছে যে নিম্নের উপাত্তসমূহ, নিচে উপাত্ত, এখানে উপাত্ত দেওয়া থাকবে অনেক, যেটা আমি গত ক্লাসে আমি করেছি, এই জন্য আমি ওইটা টোটালি আমি শর্ট করে ফেলেছি সময় বাঁচানোর জন্য। যে নিম্নের উপাত্তসমূহের গণসংখ্যা বিন্যাস সারণী তৈরি করো। আমরা গত ক্লাসে যেটা করেছিলাম যে কতগুলো তথ্য দেওয়া ছিল, সেখান থেকে আমি পরিসর বের করেছি, পরিসর থেকে শ্রেণীব্যক্তি, শ্রেণীব্যক্তি থেকে শ্রেণীর সংখ্যা, যদি শ্রেণীর শ্রেণী সংখ্যা না থাকে তাহলে উপযুক্ত শ্রেণী সংখ্যা নিয়ে আমি কাজ করেছি। এই যেগুলো আমি গত ক্লাসে দেখিয়েছি কীভাবে আমরা একটা চার্ট করে, সেটা গত ক্লাসে আমি আলোচনা করেছি। যেহেতু সময় নষ্ট না করার জন্য আমি ওই ক্লাসটি স্কিপ করলাম ওই বিষয়টা। ঠিক আছে, সামনে আমরা হয়তো একটা বা দুইটা আমরা ফুল অঙ্কটা করে দেখব। তো এখন কীভাবে চিত্র অঙ্কন করে চার্টগুলো অঙ্কন করে সেটা দেখার জন্য আমি শর্ট করে ফেলেছি। প্রশ্ন উল্লেখ করলাম যেখানে গণসংখ্যা সারণী তৈরি করো, আমরা সারণী তৈরি করে ফেলেছি ইভেন, এবং তা একটি আয়তক্ষেত্রের মাধ্যমে প্রকাশ করো বা তার মধ্যে দেখাও। ওকে, এখানে চারটা আমি কটা দিছি, 1 2 3, তিনটা দিছি। কেন? আমি 5টা দেখিয়েছিলাম, 5টাও করবো, কিন্তু এখানে কথা আছে। যখন শুধু চাইছি কি আমাকে প্রশ্নে আয়তলেখ দেখাও, আয়তলেখ অঙ্কন করার জন্য আমার কী কী প্রয়োজন? শ্রেণীব্যক্তি প্রয়োজন এবং গণসংখ্যা প্রয়োজন। এই ছাত্র সংখ্যাটা হচ্ছে গণসংখ্যা, হ্যাঁ। তো শ্রেণীব্যক্তি প্রয়োজন এবং গণসংখ্যা প্রয়োজন, আমি এই দুইটা নিয়েই কাজ করতে পারতেছি, আমার সামনে যাওয়ার প্রয়োজন নেই। সো এখানে স্টপ, আমি এই দুটো নিয়ে কাজ করি। যদি এমনটা চাইতো যে আমার বহুভুজের ক্ষেত্রে কী লাগবে, হচ্ছে মধ্যমান লাগবে এবং গণসংখ্যা লাগবে, মধ্যমান গণসংখ্যা, তখন আমরা মধ্যমানে ঘর করব, মধ্যমানটা বের করব যে আমার এই দুটো প্রয়োজন। ইভেন অজীব রেখা অঙ্কনের ক্ষেত্রে কী বলছে, সেটা ক্রমজিত গণসংখ্যা প্রয়োজন, তখন আমার ক্রমজিত গণসংখ্যার জন্য আলাদা একটা স্টক করতে হবে। যেহেতু আমার প্রশ্ন চেয়েছে আয়তক্ষেত্র, সো আমি বেশি সময় নষ্ট না করে শ্রেণীব্যক্তি, টালি, গণসংখ্যা 3টে দিয়ে আমার কাজ কমপ্লিট। এখন এটা যদি অঙ্কন করতে যাই, দেখি একটা চার্ট এমন দেওয়া আছে, মানে এটা পাবো তোমরা এখানে পরীক্ষার হলে। এখানে আমার ফার্স্ট কী কাজ সেটা বুঝতে হবে। আমি গণসংখ্যাটা দেখি, হাইয়েস্ট আছে কত, 16। তো আমাকে যে চার্টটা দেওয়া হবে সেটা আমি আমার মতো করে সাজিয়ে নেব, কত করে ধরবো সেটা আমার ব্যাপার। ওকে, এখন দেখি আমার স্কেলটা নেই, 1 মিনিট। ওকে, এই যে আমার স্কেলটা নিয়েছি। গ্রাফ চার্ট করতে হবে পেন্সিল দিয়ে, যেহেতু আমি ভিডিও করতেছি এই জন্য পেন্সিল স্পষ্ট দেখা নাও যেতে পারে। ফর দিস রিজন আমি কলম ইউজ করতেছি, বাট অবশ্যই এক্সামের খাতায় পেন্সিল দিয়ে করতে হবে। আমার এখানে পেন্সিল অলরেডি আছে, বাট পেন্সিল আমি ইউজ করতেছি না যেহেতু আমি ভিডিও করতেছি এই জন্য। ওকে, এই যে আমার পেন্সিল দুইটা আমার কাছে আছে আপাতত, দুইটাই ইউজ করি কাজের সুবিধার্থে। তো আমি ইউজ করতেছি কলম, বাট আমি আবারও বলতেছি যে এক্সাম হলে আমাদের অবশ্যই এখানে পেন্সিল ইউজ করতে হবে। আচ্ছা, আমি আগে এখানে লিখে নিতে হবে প্রশ্ন উত্তরে, পেন্সিল দিয়ে লিখতে হবে যে ওএক্স বা ভূমি অক্ষে কি আগে না আঁকলে তো বোঝা যাবে না। ওকে, একটু বড় করে আঁকতেছি আমি বোঝার সুবিধাতে। এখানে ভূমি কোনটাকে বলে, এই যখন আমি এটা ধরছি, এই যে সমান্তরাল যেটা, এটা যে ভূমি অক্ষ, আর এই যে 90 ডিগ্রি কোণ করছে এটা লম্ব অক্ষ। ওকে, সবসময় এটা ভূমি, এটা লম্ব, যেটা আড়াআড়িভাবে আছে এটা লম্ব, সমান্তরাল যেটা আছে এটা ভূমি। ওকে, এটা হলো ও এক্স, এটা ও ওয়াই। ওকে, এখন আমি এখানে উল্লেখ করব যে ও এক্স বা ভূমি অক্ষে, ওএক্স বা ভূমি অক্ষে, আমি এই অক্ষের কথা বলছি। এই অক্ষে আমি কত নেব দেখি আগে, আমার ব্যবধান কত ছিল এখানে, 17 থেকে 25, ব্যবধান কত তাহলে 8। ওকে, ব্যবধান কত 8। তো এখানে ব্যবধান 8, এখানে ব্যবধান 8, এখানে ব্যবধান 8, প্রত্যেকটা ব্যবধান 8।
আমি এখন যেহেতু এই 4টা নেব আমি, তো আমি ওই ব্যবধানটা আমি উল্লেখ করব যে কত করে ব্যবধান আছে। আমি চাচ্ছি যে এই 5 ঘর, যে এখান থেকে এইটা কয়টা ঘর, 1 2 3 4 5, ছোটো 5টা ঘর, এই 5 ঘরের ভিতরে ব্যবধানটা রাখতে চাচ্ছি। সেটা 10 হোক, 8 হোক, 5 হোক, যাই হোক, এটার ভিতরে রাখবো। তাহলে আমার অঙ্কটা ইজি হবে, মানে চিত্রাঙ্কনটা ইজি হবে। তো আমার ওইখানে যখন আমি একটু আগে দেখাইছিলাম কী লেখা ছিল, যে আবার দেখাই ওইটা, এখানে আমি উল্লেখ করে দিয়েছিলাম যে লেখচিত্র বা এতলেখ অঙ্কনের ক্ষেত্রে শ্রেণীব্যক্তির নিম্নসীমা দিয়ে শুরু হবে। শ্রেণীব্যক্তির নিম্নসীমা দিয়ে শুরু করতে হবে। তো সো আমি ওটা করি। এখানে শ্রেণীব্যক্তির নিম্নসীমা কত আছে দেখি, এখানে কত আছে, 17। ওকে, নিম্নসীমা কত, 17। এই যে একটা ঘর বাদ দিয়ে ফার্স্ট 17, 17 থেকে কত 25, এই যে 25 থেকে 33, 33 থেকে 41, 41 থেকে 49, 57, 65, 73, সবগুলো নিয়েছি। যেমন 17 থেকে 73 পর্যন্ত নিম্নসীমা থেকে এবং উচ্চসীমা 73 পর্যন্ত নিয়েছি। কারণ প্রত্যেকটা মাঝখানে ব্যবধান কত করে আছে, 8 করে, কিন্তু ঘর আছে কটা, 1 2 3 4 5, 5টা ঘর আছে, কিন্তু ব্যবধান হলো 8। সেটা আমি উল্লেখ করে দেবো যেখানে 8 ব্যবধান, যে OX বা ভূমি অক্ষে 5 ক্ষুদ্র বর্গ ঘর সমান সমান 8 একক। ওকে, যে ওই যে ভূমি অক্ষ যেটা আছে এখানে আমরা যে দেখলাম যে এই যে ভূমি অক্ষে এখানে 5টা ক্ষুদ্র ঘর যেটা আছে, যেন 1 2 3 4 5, এই 5টা ক্ষুদ্র ঘরের আমরা মান ব্যবধান ধরছি কত, 8। সেটা উল্লেখ করলাম যে 5টা ক্ষুদ্র ঘরের মান কত হবে, 8 হবে। ইভেন এখন আমি এইখানে সাজাবো। এখন এখানে কি আসবে, এটা আমি কী শ্রেণীব্যক্তি নিয়েছি, এখানে কি নিয়েছি, শ্রেণীব্যক্তি। আমার এখানে লাগবে কি, তাহলে গণসংখ্যা প্রয়োজন এখানে। ওকে, গণসংখ্যা কী কত কত আছে আমার, 1 1 10 16 11 9 2। ওকে, এখন দেখি আমি জানি এখান থেকে বন্ধু আছে 5। ওকে, 5 এখান থেকে বন্ধু 5, 5 আর 5 10, এই হলো 11। এতর ভিতরে আপনার চিত্রটা চলে আসে। আমি চাচ্ছি না, চিত্রটা একটু বড় করবো যা দেখতে সুন্দর দেখা যায়, বা আমার মতো করে আমি স্ট্যান্ডার্ডভাবে তুলব। তো সেই ক্ষেত্রে আমার কী করতে হবে দেখি, আমি যেটা করতে পারি 16 না, এই যে 5টা ঘর সমান 2 ধরতে পারি, যে এখান থেকে এ পর্যন্ত 5 ঘর সমান 2, যে 2 ধরি, এখান থেকে 5 ঘর 2, এখান থেকে 2 4, এই পাশে হলো 6 8 10 12 14 16। ওকে, কী করছি আমি এখানে দেখেন, এই 0 থেকে এখান থেকে এবং 5টা ঘর, 5 ঘরের মান কত ধরেছি, 2, যাতে একটু অঙ্কের বড় হয়, 16 পর্যন্ত। 16 পর্যন্ত কেন নিয়েছি, আমার হাইয়েস্ট মান কত, 16, কারণ 16 পর্যন্ত আমার যেতে হবে। সো এখান দেখি এই কথাটা আমি উল্লেখ করবো এখানে, যে OY বা লম্ব অক্ষে 5 ক্ষুদ্র বর্গ ঘর সমান সমান, এই 5টার মান কত ধরেছি আমি, 2 করে ধরেছি, তো 2 একক। এটা হলো বললাম যে 5টা মান হচ্ছে 2 আর নিচের 5টা মানের হচ্ছে 8। ওকে, এখন আমি যদি অঙ্কন করি তাহলে দেখি কী আসা যায়। কারণ গণসংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে একটু ভাঁজ করি এটা, তাহলে আমার দেখতে সুবিধা হবে। এই একটু ভাঁজ করে নিলাম যাতে দেখতে সুবিধা হয়। কত আছে প্রথমটায়, 2, 2টা কি 17 থেকে 25, এর মান হচ্ছে 2। এই যে 17 থেকে 25, 2 ধরছে এই ঘরে, এই হচ্ছে 2 এর ঘর। ওকে, তারপর হচ্ছে 9। দেখেন কীভাবে হিসাবটা কীভাবে করি, 9 কত, 9টা কত 25 থেকে 33, মানে পরের ঘরে 9, 9টা হবে 2 4 6 8, এই যে দেখ 8, তারপর কত 10, 8 আর 10 এর মাঝখানে হবে 9, তার মানে 1 2 আড়াইয়ের ঘরে আসবে, এই যে মাঝখানে, এইটা হচ্ছে মাঝখানে ঘর। বুঝতে পারছি,
8 আর 10 এর মাঝখানে হচ্ছে 9, তাই যেহেতু 5টা ঘর আছে এখান থেকে 2টা ওখান থেকে 2টা আর মাঝখানের ঘরটা দিয়ে আড়াই করলাম 9। আচ্ছা তারপরে কত আছে 11, 10 আর 12 এর মাঝখানে হচ্ছে 11। সো এইখানে পরের ঘরে ঠিক 3 নম্বর ঘরের মাঝ বরাবর 11, 11 পর আছে কত 16, 16 একদম শেষের ঘরে 16, 16 পারছে কত 10, 10টা হচ্ছে এই ঘরে, 10-এর পর আছে 1, 1 হবে কোথায় এই যে 2, 2 এর ঠিক মাঝে বরাবর 0 থেকে 2 এর মাঝে বরাবর এখানে আসবে হলো 1, তারপরেরটাও 1, এই যে দাগগুলো আমি কাটলাম। এখন এটাকে আমি কী করব আয়তক্ষেত্রে রূপান্তর করব। আয়তক্ষেত্রে রূপান্তর করার ক্ষেত্রে আমার যেটা করতে হবে আয়তক্ষেত্র অঙ্কন করতে হবে। এখানে যত থেকে এই যে একটা লম্বা থাকলো অঙ্কন করে ফেলছি 2টা, এক মিনিট, এই যে এটা একটা আয়তক্ষেত্র অঙ্কন করা হলো। ওকে, এর মূল কাজ কি এখানে আয়তক্ষেত্র অঙ্কন করা কিছুই না, আমার জানতে হবে যে কোন কোন মানগুলো নিয়ে আমার আয়তক্ষেত্র অঙ্কন করতে হবে। শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা এই দুটো নিতে হবে। নিলাম, নেওয়ার পর আমার ধরলাম কি যে ব্যবধান কত আছে এখানে 8 ব্যবধান আছে উল্লেখ করলাম। ওই ভূমিকক্ষ 5 কোটি ঘর সমান 8 একক। আবার এখান থেকে ব্যবধান ধরলাম কত 2, এখান থেকে আপনি চাইলে 1ও ধরতে পারতেন, এখান থেকে 1 ধরলে আপনার 16টা ঘর বন্ধু যেতে হতো, তাহলে আরও বড় হয়ে যেত। আবার এখান থেকে এটা যদি আপনি আরও কমাইতে চাইতেন তাও ধরতে পারতেন, 5ও ধরতে পারতেন, 5, 10, 15, তাহলে এখানে 3 ঘরের মশা হয়ে গেছে। 5, 10, 15 যদি হইতো তাহলে আয়তক্ষেত্র ছোটো চলে আসতো। এই জন্য আমি একটু বড় করার জন্য বড় 5টা ঘর যেটা সমান সমান করে ধরলাম, আমি এখানে 2 ধরছি, 2 ব্যবধান, সেটা উল্লেখ করতে হবে এখানে প্রশ্নে উল্লেখ করে দিতে হবে যে আমি একটা বর্গ ঘর সমান সমান আমি কত ধরেছি। ওকে, এই ছিল আয়তক্ষেত্র। এখন যেহেতু বেশি ভিডিও হচ্ছে, বেশি টাইম লস করা যাবে না, আমি এই প্রশ্ন দিয়েই বাকি 2টাও আমি এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। এখানে আয়তক্ষেত্র চাইলাম, তাই এই জন্য আমার কী হচ্ছে গণসংখ্যা বন্ধু আমি রেখেছিলাম। আমার এখন যদি বহুভুজ, গণসংখ্যা বহুভুজ, বহুভুজ যদি চাইতো, বহুভুজ চাইলে কী করতে হবে দেখে, তাহলে এখানে 8টা ঘর থাকতো। তাহলে এটা কিসের ঘর বহুভুজ অঙ্কন করার জন্য কী কী প্রয়োজন আমাদের মধ্যমান আর গণসংখ্যা, এটা মুখস্থ থাকতে হবে যে কোনটার জন্য কোন মানটা আমার প্রয়োজন, মধ্যমান গণসংখ্যা প্রয়োজন আমার এখানে। তো এখানে মধ্যমান লিখলাম, মধ্যমানটা কী বুঝেছিলাম এই 2টা যোগ করে আমার 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে যে মানটা হবে সেটা হচ্ছে মধ্যমান। যদি করি 17 যোগ 25 কিন্তু ভাগ 2 21, মধ্যমান হচ্ছে 21, যোগ হচ্ছে 8 করে ব্যবধান 29, 29 আর 8 হলো 37, 37, 8, 45, 45 আর 8 53, 53 আর 8 61, 61 আর 8 69। এটাকে ঠিক আছে কিনা লাস্টেরটা আমি সামারি করে দেখব। 65 প্লাস 73 ভাগ 2 69। ওকে, মধ্যমানটা পাইলাম। তা আমার জানা কি আছে যে আমার যখন গণসংখ্যা বহুভুজ চাবে তখন মধ্যমান আর গণসংখ্যা হইলেই আমার অঙ্কন করতে পারবো। এই সেম প্রসেসেই আমি অঙ্কন করবো, কিন্তু মানগুলো হবে মধ্যমান আর গণসংখ্যার। এখানে গণসংখ্যার যেটা আছে এই সাইডটা ঠিক থাকবে, শুধু এইখানে শ্রেণীব্যক্তির পরিবর্তে কী আসবে মধ্যমান আসবে। আচ্ছা করি এখানে, সেটা হচ্ছে আমি এখান থেকে মানটা নেই, জায়গা নষ্ট করতেছি না এই জন্য এখান থেকে করতেছি। সেটা একটা গ্রাফ দিয়ে করা যায়, তো এটা দিয়ে করে দেখাচ্ছি, দেখেন মানগুলো বসে কিনা। মানগুলো ঠিকমতো বসলে করা যাবে এখানে। আচ্ছা এখানে কত বলছে 21, 29, 37, এই মানগুলো বসেছি 21, 29, 37, 45, 53, 61, লাস্টে কত 69, লাস্ট বার পর্যন্ত আসবে। তো এটা আমি কী বলছি এখানে মধ্যমান।
মধ্যমানটা এখানে বসাইলাম। আর এখানে আগের যে প্রসেসটা ছিল আমার এটা ওই টাইম ফলো করবে এখানে। ওকে, 2 4 6 8 10 12 14 16 হলো ওয়াই ও এক্স। তো এখানে গ্যাদারিং হচ্ছে, বাট সিম্পলটা বুঝিয়ে নিন। তো যেটা করতেছিলাম, এখানে যে লেখা লিখতে হবে সেম লেখাই, যে ভূমি অক্ষে 5 বর্গের 8 একক লেখা সেম। যেহেতু আমি এখানেও কী করছি, প্রত্যেকের ব্যবধান আছে 8, ঠিক আছে, 8 ব্যবধান, তার লেখার কোনো পার্থক্য হবে না, লেখা ওইটাই থাকবে যে আমার ভূমি অক্ষে 8 করে ব্যবধান, আর এইখানে 5 গড় সমান 2 একক করে ধরা আমার। আচ্ছা, এখন আমার কী করতে হবে, গণসংখ্যার মানগুলো বসাতে হবে। 21 মান কত আছে? 2, এই যে 2 বসাইলাম, দেখেন খেয়াল করে 21 মান 2 বসাইলাম। তারপর হচ্ছে কত, 29 মান হচ্ছে 9, 29 মান 9, 10 8 এর মাঝখানে হচ্ছে 9। ওকে, তারপরের মান 37 মান 11, 37 মান কত 11, এই 37 12 আর 10 এর মাঝখানে হচ্ছে 11। বহুভুজের ক্ষেত্রে অবশ্য প্যাটার্নটা ভিন্ন আসবে অঙ্কের ক্ষেত্রে, যেহেতু দুইটা এক আছে ওখানে এমনটা থাকবে না, একটু ভিন্নতা থাকবে, সেটা আমি দেখাই দিচ্ছি কেমনটা থাকবে। তো যাই থাকুক আমরা করে ফেলবো। 11 পর হচ্ছে 45 মান কত 16, এই যে 45 মান একদম 16। ওকে, তারপরে 53 মান আছে 10, 53 মান আছে 10, এই যে 10 একটা বিন্দু করলাম। 61 মান 1, এখানে যে কোনো একটা মান চেঞ্জ থাকবে, দুইটাই পাশাপাশি সমান থাকবে না। ধরেন আমি এখানে ধরে নিলাম এটা মান হচ্ছে 3। ওকে, এটা মান কী ধরলাম 3, পাশাপাশি দুইটাই বহুভুজের ক্ষেত্রে এক থাকবে না। যেহেতু আমি এটা গণসংখ্যা ছিল, গণসংখ্যার ক্ষেত্রে আয়তলেখ অঙ্কন করতে বলছে, তার জন্য ঠিক ছিল। বহুভুজের ক্ষেত্রে একটু ভিন্নতা থাকবে অবশ্যই। তো মান কত ধরলাম, এটা 3, 61তে 3, 2 আর 1 3, 4 এর মাঝখানে, আর তারপরেটা হচ্ছে 1, এই যে একটা আসবে এখানে। ওকে, এটার মাঝখানে 1, এটা আমি কী করলাম, এখন বিন্দুগুলো বসাইলাম, এই মান অনুযায়ী বিন্দুগুলো বসাইলাম। এখন এগুলো বিন্দুগুলো যোগ করি, যেহেতু এটা কী চাইছে আমাকে, গণসংখ্যা বহুভুজ চাইছে। বহুভুজের ক্ষেত্রে কী বলছিলাম, কোণ হবে, এই একটা কোণ দেখি সরলরেখার মাধ্যমে যুক্ত হবে বিন্দুগুলো, সোজা হিসাব একটা যুক্ত করলাম, এখান থেকে আসছে এইখানে, তারপরে এইটা, এখান থেকে এইটা, তারপরে এইটা। ওকে, এই যেটা আঁকলাম এটা কি আঁকলাম, এখন আমরা বহুভুজ। এটা একটা বহুভুজ অঙ্কন করেছে, এখানে সেম মান নিয়েই বহুভুজ অঙ্কন করা হয়েছে। আর এটা গেছিলাম আয়তক্ষেত্র, এই যে আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র দেখলাম, বহুভুজ দেখলাম। এবং বহুভুজের সাথে সামঞ্জস্যপূর্ণ আয়টা ছিল কি, গণসংখ্যা রেখা, আমি বলেছিলাম সেটা, গণসংখ্যা রেখা। গণসংখ্যা রেখার ক্ষেত্রেও আমার গণসংখ্যা আর মধ্যমান এই দুইটা দিয়ে আমাকে নির্ণয় করতে হবে। তো আমি এখন এই যে অবস্থা আছে এইটা দিয়ে আমি একটা গণসংখ্যা রেখা অঙ্কন করি, এটা কেমন দেখা যায়। ওকে, আমি তথ্যগুলো এখানে উঠিয়ে নিয়েছি। এখানেও গত যেটা আমি দেখেছিলাম বহুভুজ সেমটাই আছে, এখানে সেম মান দেওয়া আছে। আমি এখন গণসংখ্যা রেখা অঙ্কন করব, সেটা কীভাবে অঙ্কন করে দেখি। একটু আগে আমি স্কেল দিয়ে সোজা দাগ দিয়েছিলাম, সেখান থেকে সোজা, সেখানে সোজা, এটাও মন না, এটাই হবে এই যে একটা ঢেউ, একটা তার ভাব থাকবে অল টাইম, এই যে। ওকে, সুতা দিয়ে করলে আরও ভালো হয়। সরি, এটা এই যেটা অঙ্কন করলাম এটা হচ্ছে একটা কি গণসংখ্যা রেখা। এটা আমার তো যেহেতু আমি যে মানটা নিয়ে করেছি ওইটার মানটার গ্যাপগুলো বড় ছিল, এই জন্য এমনটা হয়েছে। ন্যাচারাল গণসংখ্যা রেখাগুলো এইভাবে থাকে, এই যে এই ঢেউগুলো তারা বেশি ক্যাপচার করে, ঠিক আছে, মানগুলো ঠিক এইভাবেই আসে। ওকে,
এই সেম যেটা আছে এটা দিয়ে যদি আমি একটা ক্রমযুক্ত গণসংখ্যা চাই, যে অজীব রেখা, সেম প্রশ্নে কী ছিল? অজীব রেখা বা ক্রমযুক্ত গণসংখ্যা বের করতে বলছে, সেমটা দিয়ে, সেম প্রশ্ন সেম। সেক্ষেত্রে আমি কী করবো? শ্রেণীব্যক্তি থেকে টালি গণসংখ্যা মধ্যমান, সাথে আমার একটা ঘর যুক্ত হবে অজীব রেখার জন্য। ওকে, আমি একটা থেকেই আমি কয়টা দেখাই দিচ্ছি। পরবর্তী ক্লাসে আমরা হয়তো এটা একটা ম্যাথ সলিউশন করব, আরও কিছু। অজীব রেখার হচ্ছে এখানে পাঠ করে নেই। অজীব রেখার দুইটা অংশে ভাগ করা আমরা জানি, একটা হলো ঊর্ধ্বমুখী, একটা হচ্ছে নিম্নমুখী। এই জন্য আমি দুইটা ঘর করে নিলাম এখানে। ওকে, এখানে উপরে লিখতে পারি অজীব রেখা, ক্রমযুক্ত গণসংখ্যা। লিখতে হবে, একটা হলো ঊর্ধ্বমুখী, একটা নিম্নমুখী। ওকে, এখানে সিম্পল হিসাব, 2 সাথে 9, 11, 11 আর 11 22, 22 আর 16 38, 38 আর 10 48, 48 আর 1 48 আর 1 49, 49 আর 1 50। ওকে, নিম্নমুখীটা কি নিচ থেকে শুরু হবে? 1 আর 1 2, 2 আর 10 12, 12 আর 16 হচ্ছে 28, 28 আর 11, 28 আর 11 হচ্ছে 39, 39 আর 9 48 আর 2 50। ওকে, এটা হচ্ছে ঊর্ধ্বমুখী উপর থেকে আসবে, আর এটা নিম্নমুখী নিচ থেকে। আচ্ছা, এখন এই সেমটাই যদি আমার ক্রমযুক্ত গণসংখ্যায় বলে, আমি সেটা কীভাবে নির্ণয় করব সেটা দেখি এখন। ওকে, 1 মিনিট। এখানে নিচের যেটা আছে, আমার এখানে কি ক্রমযুক্ত গণসংখ্যা কী প্রয়োজন, কী দরকার? শ্রেণীব্যক্তি আর ক্রমযুক্ত গণসংখ্যা, এটা দিয়ে আমরা অঙ্কটা করব। তার নিচে নেব কি এখন? শ্রেণীব্যক্তি। এটা ঘুরে নিলাম, এভাবে ঘুরি। নিচে কী প্রয়োজন? আমার শ্রেণীব্যক্তি প্রয়োজন। নিয়ে এখানে একটা শ্রেণীব্যক্তি ঘর নেই। 1 মিনিট। ওকে, এই ঘর থেকে শুরু করলাম। 1 2 3 4 5 6 7 8 9। ওকে, আমার কথা শেষ থেকে শুরু করি যাতে আমার সিম্পলি আমি সমাধান করি। x 73 65 57 39 41 33 25 17। আমি উল্টা কেন করলাম? উল্টা করছে এই জন্য, যদি আমার এখানে এক ঘর প্রয়োজন থাকতো তাহলে আমি সেটা নিয়ে নিতাম এই জন্য। বাট ন্যাচারাল তো আমরা যখন করবো তখন তো এই মাথা থেকে শুরু করবো। আমি শ্রেণীব্যক্তি নিলাম এখানে। আর প্রয়োজন আমার ক্রমযুক্ত গণসংখ্যা প্রয়োজন, এখানে একটা ব্যাপার আছে। আচ্ছা, ক্রমযুক্ত গণসংখ্যা হাইস্ট কত আছে? 50। হাইস্ট মান কত? 50। এখন আমি যদি এটা যেটা নিয়েছিলাম যে 5 ঘর সমান 2 নিয়েছিলাম, যেখান থেকে 5 ঘর সমান 2, যদি এমনটা নেই তাহলে আমার 50 করতে গেলে 25টা ঘর প্রয়োজন। ওকে, তো আমি এমনটা না করে কী করবো? এখন ডাইরেক্ট আমার প্রত্যেকটা এক একটার মান 1 ধরবো, 5 ঘরের মান 5 ধরবো, যাতে আমি 10টা ঘরের ভিতরে পারি। এখানে মান নেই, এখানে ঘরটা নেই আগে, তারপর দেখাচ্ছি। ওকে, এটা মান হচ্ছে y, এটা o, এটা x দিয়েছে অলরেডি। এটা মান ধরি 5, যে 5টা ঘরের মান কত? 5, পরে 5টা হলে কত আসবে? 10 15 20 25 30 35 40 50। সরি, 40 পরে হচ্ছে 45 50। ওকে, 5 10 15 20 25 30 35 40 45 50। প্রত্যেকটা মান কত করে? দুর্যোগনে 5 করে, 5 ঘর সমান 5। এটা আমার এখানে লিখতে হবে। ওএক্স বা ভূমি অক্ষে 5 ক্ষুদ্র বর্গঘর সমান 8 একক। এটা কোনটা? এই যে এটা ভূমি সমান্তরাল যেটা করছিলাম, 8 করে ব্যবধান আছে। আর ও ওয়াই যেটা এইমাত্র নিলাম, ও ওয়াই বা লম্ব অক্ষে 5
ক্ষুদ্র বর্গঘর সমান সমান প্রত্যেকটা ঘরের মান কত ধরবো আমরা 5 করে ধরেছি, 5 একক। সিম্পল হিসাব, এখানে প্রত্যেকটা মান ধরেছি কত 5 করে ঘর বার ধরেছি। তো এখন আরেকটা কথা আমি সূত্র উল্লেখ করেছিলাম যে ক্রমযুক্ত গণসংখ্যা আঁকার ক্ষেত্রে এখানে যখন আমরা অঙ্কন করব, যখন অনুঅজীব ঊর্ধ্বমুখী নির্ণয় করব প্রথম সারির, এই যে আমি দেখাই ওইটা তাহলে বুঝবেন, এইখানে উল্লেখ করেছিলাম যে অনুঅজীব ঊর্ধ্বমুখী যেটা প্রথম সারির শেষ সীমা থেকে শুরু করব, আর অধিঅজীব ওইটা হচ্ছে প্রথম সারির প্রথম সীমা। এটা কি বুঝেছিলাম আমি, এটা মুখস্থ করতে এই জন্য যে এখানে এই দেখেন, এই যে পুরো চারটা দেখি এখানে, এই যে এখন যখন আমি এইটা নির্ণয় করব, যখন আমি এইটা নির্ণয় করব ঊর্ধ্বমুখীটা, তখন প্রথম মানটা ধরবো কি প্রথম সারির শেষ সীমা। প্রথম সারির শেষ সীমা কত 25, 25-এর জায়গায় আমার 2 মানটা ধরতে হবে। ওকে, আর যখন এইটা নির্ণয় করব তখন প্রথম সারির প্রথম সীমা 17, 17 জায়গায় 50। তাহলে প্রথমে এই মানটা নির্ণয় করি। এই মান নির্ণয় করার জন্য আমার কী ধরতে হবে দেখি। ওকে, শেষ সীমা কত ছিল আমার 25, 25 জায়গায় 2। এই যে দেখি একটু ওয়েট 1 মিনিট, দেখা যাচ্ছে 25 ঘরে কত আসবে 2। এই যে এখানে 5টা ঘর 1 2 গুণে গুণে দিলাম, 2 নম্বর ঘরে ডাকতে দেবো 25 ঘরে 2, তারপরে 11 22 20 1 2 22, এই ঘরের মান কত 20, তারপর 2 ঘর 38, এই যে 35 40-এর আগে 2 ঘর কম 38, 35 থেকে 36 37 38। ওকে, গুণে গুণে দিতে হবে 48 45 50, এই হলো 48। তারপরে কত আছে 49, 65 ঘরে কত আসবে তাহলে 49, 50-এর আগে এই হলো 49, 50-এর আগের ঘর 1 ঘর কম 49, লাস্টে হলো 50, 73-এ এসে লাস্টে যে 73, এর মানটা কত আসবে তাহলে 50। এটা আমি কী অঙ্কন করলাম এখন, এই যেটা অঙ্কন করছি সেটা হচ্ছে অজীব রেখায় অনুঅজীব। আচ্ছা, এইটা আমি যদি এখন করি, এই ঘর এই ঘর পরবর্তীতে দেখি সেটা শুরু হবে কী দিয়ে, প্রথম সারি প্রথম সীমা দিয়ে শুরু হবে 50, 17-র জায়গায় মান হবে কত তাহলে, এই যে 17 আসবে 50, এই নিলাম 50, 17 মান 50 নিয়েছি। তারপরে 48, 2 কম হবে, এর পরের ঘর 2 কম হবে 48 নিলাম, 48 2 কম নিলাম। তারপর ঘরে 39, এই যে 40, 40-এর আগের ঘর হলো 39 নিলাম। তারপরে 28 কত তো পরের ঘরটা 28-এ, এই ঘর আসবে হলো 25 26 27 28, এই যে 28 12 10 11 12 2 1 2, এই 2 1, এই হচ্ছে 2 আর 1 দিলাম। ওকে, এখন এটা যদি আমি নির্ণয় করি তাহলে এটা কীভাবে নির্ণয় করবো দেখি। এরপর থেকে এই পয়েন্টটা আসলো, এখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। ওকে, দেখি বিষয়টা। এই যে 2টা আমি অঙ্কন করলাম, এখানে 2টা আমার কী দিয়ে আছে অজীব রেখা। অজীব রেখা আমি এখানে নির্ণয় করলাম, এখানে 2টাই অজীব রেখা। তো আমি সুবিধার্থে বলে নিই, এই যে পয়েন্টটা প্রথম থেকে যেটা, সেটা আমি যুক্ত করলাম 17-এর সাথে, এই যে
মাথা দুটো মিলিয়ে দিতে হবে, এই দুইটা মাথায় এই যে পুরো কমপ্লিট। পয়েন্ট ধরবো আমি শেষ সীমা থেকে, পয়েন্ট ধরতে হবে কিন্তু নিচ থেকে উঠতে হবে। এই প্রথম যেটা অঙ্কন করছি এটার নাম উনু অজীব, ঊর্ধ্বমুখী যেটা উনু অজীব, আরেকটা হচ্ছে অধি অজীব। প্রশ্ন উল্লেখ করা থাকতে পারে যে অনু অজীব নির্ণয় করো, সেক্ষেত্রে আর অধি অজীবের প্রয়োজন নাই। আবার যদি অধি অজীব চাই অনু অজীবের প্রয়োজন নাই। যখনই আমার দুইটা কিছু উল্লেখ করা থাকবে না তখন আমি দুইটা নির্ণয় করে দিলাম, যে যেটা আপনার পছন্দ আপনি নেন, বেছে নেন। ওকে, এই হচ্ছে আমাদের এই প্রিলিমিনারি টু মাস্টার্সের যেগুলো সম্ভাব্য আসার মতো, এগুলো হচ্ছে মূল। তো আমি একটা অঙ্ক থেকেই এই চার্টগুলো কীভাবে নির্ণয় করতে হয় সেটা আমি গত ক্লাসগুলো দেখিয়েছি। ওই চার্টের প্রেক্ষিতেই আমি আজকে আয়তলেখ, পরে আয়তলেখের পর দেখিয়েছিলাম বহুভুজের পরে দেখাইলাম হচ্ছে গণসংখ্যা রেখা, দেন হচ্ছে অজীব রেখা কীভাবে নির্ণয় করে। তো এইখানে একটা সুন্দর করার জন্য এই যে প্রথম যে সংখ্যা আছে এখানে আরও দিতে পারেন, যে আগে অনেক সংখ্যা আছে এটা বাদ, এইটার মাথায় কিছু নাই, এখানে একটা দিতে পারেন। আবার এখান থেকে এমনও দেওয়া যায়, ডট 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 দেওয়া যায় সুন্দর করার জন্য, এখানে ডট ডট দেওয়া যায় পরবর্তী ঘরের সাথে। ওকে, আর এটাও সেম, আগে কিছু নাই, এখানে ডট ডট দেওয়া যায়, এখানেও ডট ডট দেওয়া যায়। কিন্তু যখন এই মানটা কী আছে নিচের দিকে নিম্নমুখী আছে তখন ডট ডট দেওয়া যায়। যদি এটা এমন থাকতো, এমন উপরের দিকে থাকতো, তখন আর ডট ডট প্রয়োজন ছিল না। এটা আমার এটার ক্ষেত্রে বহুভুজের ক্ষেত্রেও সেম। বহুভুজ যতই পেঁচানো থাকে, এই থাক বহুভুজ যেমন থাকে, এই থাকে, এই থাকে, এই যখন নিম্নমুখী থাকবে তখন ডট ডট দিলাম, দেখতে সুন্দর লাগে বহুভুজ। আর যদি এমনটা না হয়, যদি এমন হয়, এই যে মানগুলো ঠিক এমন আসে, মানগুলো এভাবে আসছে, এখানে কি এটাও ঊর্ধ্বমুখী এটাও ঊর্ধ্বমুখী, তখন আর এই ডট ডটের প্রয়োজন নেই। ওকে, আজকের মতো এখানেই সমাপ্ত করতেছি। আবার আমি বলতেছি, সেটা হচ্ছে বিগত ক্লাসগুলো না দেখলে পরবর্তী ক্লাস কিছুই বুঝবেন না। সো অবশ্যই বিগত ক্লাসগুলো দেখতে হবে। গত ক্লাসগুলোয় আমি হচ্ছে কীভাবে একটা গণসংখ্যা সারণী তৈরি করে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। গত তিনটি ক্লাস আছে আমার তার উপরে, ইভেন তার পরবর্তীতে আজকে চতুর্থ ক্লাস আমাদের। এখানে আমি একটা সারণী থেকেই, যেহেতু আমি সারণী পর্যন্ত আসতে পারি গত ক্লাস অনুযায়ী, তো আমি একটা সারণী থেকে কীভাবে আয়তলেখ, বহুভুজ, গণসংখ্যা রেখা, অজীব রেখা আঁকতে হয় সেগুলো দেখলাম। আগামী একটা ক্লাস করব, সেখানে আমরা 2-3টা ম্যাথ সলিউশন করব, ইভেন সাথে সাথে আমরা গ্রাফ চার্টও ইউজ করব। তার পরবর্তীতে আমরা দ্বিতীয় অধ্যায় চলে যাব। সো গণসংখ্যা নিবেশনের আমাদের যে পার্টটা ছিল সেটা আজকে সেকেন্ড লাস্ট বলা যায়। আগামী ক্লাসে আমি এটা সমাপ্ত করে দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।